অনেক ক্ষতি করেছে কমিটিটা। কমিটির মধ্যে মোল্লাতন্ত্র কায়েম করেছেন, গুন্ডাতন্ত্র কায়েম করেছিলেন। শিক্ষিত মধ্যবিত্ত রুচিশীল জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমানদের আপনি শেষ করে দিয়েছিলেন কোটি কোটি। তো এই পোস্টারগুলো না কি করতে হবে জানো তো, এই করা যাবে, এই চারদিকটা ঘিরে দেওয়া যাবে, উপরটা একটা ছাউনি, আরে রোদ আছে তো, ছাউনি দেবে না, বর্ষা ভিজে যাবে, সর্দি হয়ে যাবে দিদি। ওই সততার প্রতীকের ফ্লেক্সগুলো লাগাতে হবে দু সাইডে, খালি দি সততার প্রতীক চারিদিকে। মধ্যিখানে থালা নিয়ে বসবে, সব লোক 2 টাকা 5 টাকা করে দেবে। মহরমে ঢোল তলোয়ার নিয়ে ঘুরতে পারবে, তরোয়াল দিয়ে হিন্দু এলাকায় কি ভয় দেখাতে পারে, এই তরোয়াল আছে উড়িয়ে দেবো, এরকম করতে পারবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। জানা যাচ্ছে কংগ্রেসে আবার যোগদান করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলে ফিরে যেতে চাইছে, তার আর কেউ নেই, তার একটা থালা আছে, কালীঘাটে রাখা থালা, তার তো কিচ্ছু লাগবে না। দুপাটি চপ্পল, 2টো সাদা শাড়ি, মানে পাড়লা শাড়ি, আর একটা থালা আছে। আর আছে প্রিয় ভাই নেই, কিন্তু ভাইরা সব ত্যায্য ভাই, এই বাবুন টাবুন সব ত্যায্য, ভাইপো হচ্ছে আপন। এ কেমন ভাইপো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে, কিন্তু তার ইতিহাস এত দ্রুত চলে যাবে না। তিনি প্রাসঙ্গিক থাকতে চান, তিনি আলোয় থাকতে চান, তোমাদের মধ্যে টিভি চ্যানেলে থাকতে চান। তার নায়ক নায়িকাদের প্রতি কি টান, সুন্দর সুন্দর নায়িকারা পাশাপাশি থাকবে। তার মনের মধ্যে যে অধরা স্বপ্ন ছিল নায়িকা হব, নায়কের সাথে রোল করব, বৃষ্টিতে ভিজবো, এই স্বপ্ন তার সফল হয়নি। তাই তিনি কখনো নায়ক, এই নায়ক নয় নায়িকা, কখনো গায়ক, এই গায়ক নয় গায়িকা, কখনো চিত্রকর, মানে কখনো নাট্যকার, কখনো কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, পাচ্ছি না, ভাষাবিদ পাচ্ছি না, অ্যাডভোকেট, সব তিনি। তো কংগ্রেসে গেছে কেন তিনি, কী দরকার রাজনীতি করা তিনি? আপনি তো এমনিতে থালা নিয়ে যদি বসেন এই কালীঘাটের কালী মন্দিরের সামনে, আপনাকে টাকা দেবে কিন্তু। আরে ভাই, সবাই ডিম ছুড়ে ভাবছেন কেন, আমি বারণ করে দেবো, ডিম টমেটো গোবর এগুলোতে মানুষ মরে না, এগুলো অসম্মানের জন্য করে, কিন্তু মোল্লাদের পাল্লা পড়ে গেলে কিন্তু কিছু মানে সমস্যা হয়ে যাবে। আমি গতকালকে টিভিতে বলেছি যে মুসলমানদের পাহারাদার দিদি বলেছিলেন, আমি তোমাদের পাহারাদার বিনিময়ে আমাকে ভোট দাও। 15 বছর ধরে দিদি পাহারা দিয়েছেন, তাই ভোট পেয়েছেন। তো এই দিদিকে বিশ্বাস করেই তো দিদিকে রেখেছিল। এরপরে তো লোকেরা দিদি লোক বলে দিচ্ছে, কাদেরকে, দুধের গাড়িদেরকে, পাহারাটা খেতে দেবে। এই যে গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে নাকি, পাহারাটা খেতে দেবে। এই যে রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না, কত খারাপ কথা, রাস্তায় নামাজ পড়বে না, তবে তো ক্ষমতা দেখাতে পারো, তাকেও দেখাতে পারো। আচ্ছা, এবারে মহরমে ঢোল তলোয়ার নিয়ে ঘুরতে পারবে, তরোয়াল দিয়ে হিন্দু এলাকায় কি ভয় দেখাতে পারে, এই তরোয়াল আছে উড়িয়ে দেবো, এরকম করতে পারবে। দিদির আমরা করতে পারতো, দিদির পারমিশন ছিল, এই তোরা করে ভোট দে, এগুলো করে যেত না। তোরা শামসেরগঞ্জের মধ্যে একটা করলি কেন, অনেকগুলো করতে পারত। হিন্দু দেখাচ্ছে, ভোট দেবে না, বা হিন্দু কী হবে? চন্দনটা ভোট দিয়েছিল, হরগোবিন্দ ভোট দিয়েছিল, ঠিক করেছে মনে হয়েছে। ভোট দেবে না, মার খাবে না, ঠিক করেছে। মেয়েরা বের করে দিয়েছে একদম, মুর্শিদাবাদ থেকে মালদা হয়ে ঝাড়খণ্ড, সব হিন্দুগুলো পালিয়ে গেছে। আমি এটা বলছি, দিদি এরপরে তো বই ছাপাবে নাকি, ছাপাবে তো নাকি, পয়সা করতে পাবে তো, তার মুখ্যমন্ত্রী নেই। ওই পেনশনের টাকাতেও তার শরীর অসুখ বিসুখ করতে হবে নাকি, পেনশনের টাকাটা যেটা পাবে, যেটা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, তো তাকে তো ভালো করে থাকতে, তিনি তো আবার দান করেন। তিনি দান না করলে ভালো থাকতে পারবেন না। তাহলে এই টাকাটা পাবে কোথায়? টাকা পাওয়ার একটাই উৎস, থালা নিয়ে বসে যাওয়া কালীঘাটের সামনে। লোক কিন্তু একটু যদি ডিম আগে ছুঁড়েও দেয়, 2 একটা ডিম নিয়ে নেবেন, মরবেন না, ডিমে মরে না। মুসলমানরা খেপে গেলে কিন্তু পাথর ছুটবে, ওইটা ভয় আছে। 3টে পাথর ছুটলেই যদি ওই সোনারপুরের ঘটনাটা মোল্লারা ঘটাতো, পাথর ছুটতো, ডিম ছুটতো। পাথর ছোড়ার দায়িত্বটা কে নেবে বলো তো, কে নেবে জানো? ববি হাকিম নেবে। বিজেপিতে ঢোকার জন্য দিদিকে পাথর ছুড়ে দেওয়ার জন্য উস্কানিটা কে দেবে? ববি হাকিম স্বয়ং দেবে, জাভেদ খান স্বয়ং দেবে, এরাই দায়িত্ব পালন করবে। আর 4 জন এমপি জাভেদ খানের কথা চলছে, তারাও এসে পাথর দিয়ে মারার মধ্যে হতে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে তো। কিন্তু যতক্ষণ না হচ্ছে, সনাতনীরা কিন্তু পাথর দিয়ে পারবে না। লাভ হচ্ছে থালায় প্রচুর পয়সা দেবে। এখনও দিদিকে অনেক লোক ভালোবাসে, জানো তো, দিদির লোক আছে, অন্তত তারা তো টাকা দেবে। আরে ভাই, 2 টাকা 1 টাকা করে দিলেও তো অনেক টাকা হয় নাকি, সেই টাকা দিদি কেন লাগবে বলো তো? এই তোমাদের মতো মানুষের কত, দিদি দয়ার শরীর, তোমাদের মতো মানুষকে দান করবে, তোমাদের অসুখ বিসুখ হলে ওষুধ কিনে দেবে, দিদি তোমাদের জন্য কত কি রান্না করে দেবে, পায়েস রান্না করতে পারে দিদি, কালীঘাটে ঝাড়ু ফাড়ু দিয়ে গেলেও ভালো ঝাড়ু দিতে পারে, কিন্তু এই যখন কোভিড হয়েছিল ঝাড়ু দিয়েছিল দিদি, ভালো ঝাড়ু দেবে। সততার প্রতীক যে পোস্টারগুলো আছে, ওগুলো দিয়ে ছাউনি তৈরি করবে, জানো তো, ওগুলো কালীঘাটে রাখা আছে। আচ্ছা, ওগুলোকে সিআইডি নিল না কেন, করলো কেন? ওগুলোকে তো এনক্রোচ করতে পারতো, দখল দিতে পারতো কোটি কোটি। তো এই পোস্টারগুলো না কি করতে হবে জানো তো, এই করা যাবে, এই চারদিকটা ঘিরে দেওয়া যাবে, উপরটা একটা ছাউনি, আরে রোদ আছে তো, ছাউনি দেবে না, বর্ষা ভিজে যাবে, সর্দি হয়ে যাবে দিদি। ওই সততার প্রতীকের ফ্লেক্সগুলো লাগাতে হবে দু সাইডে, খালি দি সততার প্রতীক চারিদিকে। মধ্যিখানে থালা নিয়ে বসবে, সব লোক 2 টাকা 5 টাকা করে দেবে, ওই টাকাতে বই ছাপাবে। সোনিয়া গান্ধী বসতে দিয়েছিল তো, সোনিয়া গান্ধীকে চাইতে গেছে কতবার বেইমানি, দিদি আপনি এত বেইমানি করলেন কেন? সোনিয়া কিন্তু আপনাকে গুরুত্ব দিত। সোনিয়া জানে আর কেউ নেই তৃণমূলের সাথে, শুধু 2টো লোক আছে,
আমার আর কেউ নাই, অভিষেকই আমার ভাই না, ভাই না, ওটা ভাই। দিদি আপনার সে কাকুলি ঘোষ দস্তিতে বলছে 42 বছর ধরে আপনি কি সুন্দর ছিলেন, আপনার শাড়ির পাটটা কি সুন্দর ছিল, 42 বছর তো সুন্দর ছিল, এই 1 মাস হলো আপনার শাড়ির পাটটা খারাপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। শতাব্দীও তাই বলছে, আগে পাটটা খুব ভালো। জুন মালিয়া দিদি ছাড়া গতি নাই, দিদিকে কে গাল দিয়েছে, 5 মেয়ের পর তার ঠ্যাং ভেঙে দেবো দিদিকে, না দিদি ও শতাব্দী, শতাব্দী মেল একদম কি করবে এবার, আপনাকে নিয়ে কি করবো, দিদিকে তো সবাই গাল দিচ্ছে, তা আপনি কখন ঠ্যাং ভাঙবেন লোকের, আপনি ঠ্যাং ভাঙবেন না জনগণ আপনার ঠ্যাং ভাঙবে, এই কথা বলা ঠিক ছিলেন কেন, বরের সাথে থাকা যাবে না, ওই যে বর চেঞ্জ করতে হবে, এক বর প্যান প্যান ভালো লাগে না কেন, নিয়মিত বর চেঞ্জ করতে হবে, প্রতি বছর বছর বর চেঞ্জ করতে হবে, এক লোকের সাথে থাকবে কেন, এক লাগে না, শুধুমাত্র একটা বর থাকবে, বর বর হবে, অনেকগুলো বর হবে, বর বর একদম, কত নির্লজ্জ না সব। আমি বারবার বলেছি সিনেমার লোক অভিনেতা অভিনেত্রী তো আনবেন না, ওরা কাঁদবে ওটাও অ্যাক্টিং, ওরা ভালো বলবে ওটাও অ্যাক্টিং, ওরা মন্দ বলবে ওটাও অ্যাক্টিং, ওদের সমস্ত সত্তার মধ্যে শুধু অ্যাক্টিং আছে। সোনিয়া গান্ধী কোনোদিন বলবে না তো গেটের সামনে গিয়ে দাঁড়াও। আচ্ছা তুমি বলো তো, গোয়াতে কংগ্রেসকে ড্যামেজ করতে মমতা ব্যানার্জি গিয়েছিল বিজেপিকে জেতাবার জন্য, সোনিয়া গান্ধীরা বুঝতে পারেনি, উত্তরপ্রদেশে গিয়েছিল দল তৈরি করেছিল যাতে করে উত্তরপ্রদেশে কংগ্রেস উঠতে না পারে, কংগ্রেসের ভোটটা ভেঙে দেওয়া ছিল মমতা ব্যানার্জির কাজ, আসামও তাই, ত্রিপুরাতেও তাই, কতটা নির্লজ্জ না, যে ছত্রদল মাহাতো ক্ষমতায় আনলো তাকেই ক্ষমতা পাওয়ার পর ঢিচা 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 বলি। অভিষেকও জানে, আমি দিদিকে বলছি দিদি আপনি সবচেয়ে নিরাপত্তাহীনতা কোথায় আছেন, অভিষেকের মধ্যে, অভিষেক আপনার ক্ষতি করে দেবে, আপনি সবার সাথে থাকুন, আপনি আপনি বিষাক্ত গোগরের সাথে বাস করুন, অভিষেকের সাথে প্লিজ বাস করুন। আরজি করের ঘটনায় যা খবর আপনার দলের লোকেরা বলছে, সে অর্কফর্ক কিসব নাম পাগল, এইসব মুখপাত্র কি ছিল সব, সেই কোহিনুর, আমি ওকে তো মহিলা জানতাম, কোহিনুর মুসলিম মহিলাদের নাম হয়, ওটা হিন্দুদের নাম কোহিনুরে জানতাম না, তো সে কোহিনু কি অর্কফর্ক কি নাম, তারা বলছে যে অভিষেক নাকি আরজি কর ইস্যুতে এমন ষড়যন্ত্র করেছিল যাতে করে দিদি ওই চিৎপটাং হয়ে যায় আর অভিষেক দিদির জায়গায় বসে পড়ে, তাহলে প্রধান শত্রু দিদিরকে অভিষেক যে। আমি তো কবে থেকে বলে গেছি দিদির এমএলএ, দিদির এমপি, দিদির নেতা, দিদির সঙ্গী, তারা হচ্ছে দিদির চরম শত্রু, 1 নম্বর শত্রু নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদির জীবনের সবচেয়ে বড় শত্রু, দিদির জীবনের সবচেয়ে বড় মিত্র কে, শুভেন্দু অধিকারী যে আর কাজী মাসুম আক্তার যে। আমরাই দিদিকে মুক্তি করতে চাইছি যে আর ওই পাগলদের পাল্লা থাকবেন না, এবার আপনি কালীঘাটে থালা নিয়ে বসুন, এটা প্রথম কে বলেছে, এটা আমি বলিনি কিন্তু, এটা আমি টুকলি মেরেছি, কার থেকে জানো তো, শুভেন্দু অধিকারীর থেকে। শুভেন্দু অধিকারী খুব ভালো কথা বলেছিলেন, যখন ওর বাড়ির কাছে অফিসে গিয়েছিল বলছিল এই শিশির অধিকারীর বাচ্চা বেরিয়ে আয়, বেরিয়ে আয় শিশির অধিকারীর বাচ্চা, শিশির অধিকারীর বাচ্চা, তখন তখন ক্ষমতায় আসেনি কিন্তু এই সরকার, তখন শুভেন্দু অধিকারী বলেছিল আমি কালীঘাটে কালী মন্দিরের সামনে ওকে থালা নিয়ে ছাড়াবো, শুভেন্দু আমি আছি, ওকে থালাটাই নতুন করে মূলে গিয়ে ফেরত দিতে চাইছে। আচ্ছা এরপরে ইতিহাস থাকবে কিন্তু, কিসের ইতিহাস হবে দিদির, অসম্মানের ইতিহাস, ওনারা এখনো অনেক অসম্মান হওয়া বাকি আছে, যে পাপগুলো করেছেন সেই পাপ এই জীবদ্দশাতেই ওনাকে ভোগ করে যেতে হবে, শুধু তিহার জেলে থাকলে হবে না, তাড়াতাড়ি বেঁচে থাকতে হবে, মরে গেলেও চলবে না কিন্তু, বাঁচতে হবে, বাঁচিয়ে রাখবো আমরা কোরাবিন দিয়ে, পাপ দেখে যাক, পাপ পাপ কেউ ছাড়ে না, 15 বছর ধরে গোটা রাজ্যকে মহাশ্মশানে পরিণত করেছেন আপনি, 35% মুসলমান সমাজকে রাস্তার কুকুরে পরিণত করেছেন আপনি। গতকালকে মাদ্রাসা শিক্ষক সমিতির আমি সভাতে ছিলাম, তুমি গিয়েছিলে তো, সেখানে সংখ্যালঘু মন্ত্রী মিস্টার টুডু সাহেবও ছিলেন, আমি বিশেষ অতিথি, উনি প্রধান অতিথি ছিলেন, দেখলে অত শিক্ষক শিক্ষিকা গোটা মহাজ্যোতি সদন একদম কানায় কানায় পূর্ণ, তাই তো, তারা প্রত্যেকে মিলে কি ধিক্কা জানিয়েছে, মমতা ব্যানার্জি ধিক্কা থু 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 বলেছে তো, মানুষকে কতদিন আর মূর্খ রাখবেন, কাজী মাসুম আক্তার 15 বছর ধরে বলে গেছে, আপনার এই যে মানে পদবনয়ন, এই যে ছিটকে বেরিয়ে যাওয়া 20% মুসলিম ভোট আপনার চলে যাওয়ার মূল কারণ, আর তার নেপথ্যে যারা ছিল তার অন্যতম এই বান্দা বসে আছে তোমার, তাহলে আপনার শক্তি বেশি না কাজী মাসুম আক্তারের শক্তি বেশি, আপনাকে দূর করে দেওয়া হয়েছে, অনেক ক্ষতি করেছে কমিটির মধ্যে মোল্লাতন্ত্র কায়েম করেছেন, গুন্ডাতন্ত্র কায়েম করেছেন, শিক্ষিত মধ্যবিত্ত রুচিশীল জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমানদের আপনি শেষ করে দিয়েছিলেন। কালকে বললাম খারেজি মাদ্রাসায় নজরদারি করে সেটাকে আধুনিক করতে হবে, ওই ছেলেগুলো যাতে করে আগামী দিনে করে কমে খেতে পারে, মাথার উপর ছাদ পায়, মুখে ভাত পায়, আর অঙ্গ প্রত্যেকের জন্য কাপড় পায়, এইটুকু পাবে তো, ওরা টাকা পয়সা কি পাবে, ওরা কাজ কি করবে, ইমাম মৌলানা হবে, তাই ওদেরকে অর্থকরী শিক্ষাও দিতে হবে, ধর্মীয় শিক্ষা, এটা বললাম। আর শুধু ধর্মীয় শিক্ষা দেওয়ার জায়গাটা সরকার প্রমোট করবে না, যদি সেখানে কোনো বেআইনি কাজে তুলে দাও, অনেকে এই প্রস্টিটিউশনগুলো আছে, দেহ ব্যবসা করে, দেহ প্রসারিনী যারা আছে কলকাতায় বড় বড় যে পতিতালয়, ম্যাক্সিমাম মেয়ে হচ্ছে মুসলিম মেয়ে, তারা বোরকা ছেড়ে দিয়ে এখন দেহ দেয়, কেন গেছে, 3 তালাকের বলি হয়েছে, আর্থিক অসঙ্গতির বলি হয়েছে, তারা শ্যামলী কমলা সোনালী নাম ধারণ করে
তারা দেহ দিচ্ছে হিন্দু পুরুষদেরকে, মুসলিম পুরুষদেরকে। ভালো লাগছে? গরিব বলেই তো, আর্থিক অসঙ্গতি আছে বলেই তো, অন্যায় আছে বলেই তো, তাই তো নাকি? আর মাথার উপর ছাদ নেই, ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। আর কোথায় তারা থাকতে? তাদের ছাদটা কোথায়? জেলখানাতে। তাদের ছাদটা হেফাজতে, হাজতে। আর কোথায়? আদালতে। শুধু মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি। আর কোথায়? হসপিটালে, সরকারি হসপিটালে। তাদের কেউ নেই, তাদের প্রাইভেট হসপিটালে যাবার ক্ষমতা নেই। ওরা বলছে মাদ্রাসা পড়লে বাবা মারা ছেলেমেয়েরা বা আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে পাঠায় না। এই মাদ্রাসা নাকি রীতিমতো শিক্ষা দেওয়া হয়। আমি কি রীতিমতো শিক্ষা দেওয়া হয় জানি। বাংলাদেশে যারা দীপু দাসকে মেরেছিল তারা সব ছিল মাদ্রাসার ছাপ, তারা হত্যা করেছিল। আর আমি বলে দিই, মাদ্রাসায় পড়া ছাত্ররা আগামী প্রজন্মের বাম্মার কাছে সেবা করবে, করতে পয়সা নেই তো। বৃদ্ধাশ্রমে পাঠাতে গেলে বিপুল টাকা লাগে, বড় বড় বৃদ্ধাশ্রমে না লক্ষ লক্ষ টাকা দিতে হয়। সেই ক্ষমতা মুসলমান মৌলানা মৌলবি বা মাদ্রাসায় পড়া লোকেদের নেই। থাকলে তারাও পাঠিয়ে দিত। কোনো নীতিমতো শিক্ষা হয়, অসভ্যতা শিক্ষা হয়। যারা শেখায় তারা নিজেরা অসভ্য, তারা নিজেরা অশিক্ষিত। সবাই নয়, বড় অংশের লোক অশিক্ষিত। তারা নিজেরাই লেখাপড়া জানে না, তারা কোরআন জানে না, তারা হাদিস জানে না, তারা নিজেরা একটা লাইন কোরআনের মানে বলতে পারে না। গোটা সমাজকে তারা পিছিয়ে দিচ্ছে। তাই আধুনিক শিক্ষা নিতে হবে। ধর্মশিক্ষা থাক বাড়িতে হোক, ওটা আধুনিক শিক্ষা নিয়ে পৃথিবীতে বাঁচতে হবে, নাহলে থাকতে হবে মোল্লাদের কোথায়? জেলখানায়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।